ছাদ থেকে পুরো আলিপুরদুয়ার শহরকে দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার ভুটান সীমান্তের কাছে অবস্থিত পাহাড়, নদী এবং জঙ্গল নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক অপূর্ব সুন্দর জেলা, যে জেলায় একবার আসলে আর বাড়ি ফেরার ইচ্ছে করে না, যে জেলার প্রকৃতির প্রেমে পড়েন সকলেই। কি সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমরা এখন যাচ্ছি চা বাগানের মাঝখান দিয়ে। ওই যে সামনে দেখুন আরেকটা ময়ূর, ওই যে সামনে, হ্যাঁ ওই যে লেজটা আছে, কিন্তু এই যে ঢুকে যাচ্ছে জঙ্গলে। ওই যে দেখুন, এই হচ্ছে আলিপুরদুয়ার শহর। তো আমরা এইবারে উঠবো এই গ্লাস টাওয়ারে, ওই যে উঁচুতে। তো ফাইনালি উঠে গেছি ভারতের দ্বিতীয় উচ্চতম গ্লাস টাওয়ার। কি অসাধারণ এবং অপূর্ব সুন্দর জায়গাটি। পুরো কিন্তু বনভূমি, দেখুন দূর দূরান্ত পর্যন্ত কিন্তু বনভূমি দেখা যাচ্ছে। নিচে দেখুন, পুরো দেখা যাচ্ছে নিচে। আমরা এখন গভীর জঙ্গলে। এই যে তারগুলো রয়েছে, এগুলাতে কিন্তু কারেন্ট দেওয়া হয় যাতে কোনো হাতি ওই জঙ্গল থেকে এপারে আসতে না পারে। এই দেখুন প্রজাপতি আমার আঙ্গুলে, ওই যে দুটো পাখি দেখা যাচ্ছে। আর এই দিকে দেখুন, ওয়াও, এই হচ্ছে আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন, ডুয়ার্স কর্নার। এই হচ্ছে আলিপুরদুয়ারের কোর্ট, দেখুন। এই যে এখন ট্রেন ঢুকছে আলিপুরদুয়ার জংশনে, কামাখ্যা আনন্দ বিহার। আমরা আগামী 3 দিন ধরে পুরো দাপিয়ে বেড়াবো এই জেলায়। ঘুরে দেখব এই জেলার পাহাড়, নদী, জঙ্গল সব কিছুই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মা কামতেশ্বরী ব্রিজের এখানে। আপনাদের এর আগের ভিডিওতেই দেখিয়েছি এই যে সেই সিঙ্গিমারি নদী এবং কামতেশ্বরী ব্রিজ। আর এখান থেকে এখন আমরা রওনা দেব আলিপুরদুয়ার শহরের উদ্দেশ্যে। আমরা আজকের দিনটা পুরোটাই ঘুরলাম দিনহাটা শহর, এবং আগের দিন ঘুরেছি কোচবিহার শহর। সেই দুটো ভিডিও আগেই শেয়ার করেছি। আলিপুরদুয়ারে আমরা 2 রাত থাকবো এবং সেখান থেকে চলে যাব ভুটান সীমান্তবর্তী এলাকা জয়ন্তী এবং বক্সাতে। তাহলে চলুন এখান থেকে এখন রওনা দেওয়া যাক। इस आशिकी में तेरी जागी जिंदगी, जैसे हो कुछ नहीं जादुई सी खुशी। तो है तो अब मेरी किस्मत रोशन सी हर घड़ी, तो है तो अब यही जन्नत, तू ही तो बंदगी। तुझसे ही हर सुबह की शुरुआत। আচ্ছা, দিনহাটা থেকে কিন্তু আলিপুরদুয়ারের ট্রেন ছিল 3:50 আর আমরা ট্রেন মিস করেছি। সেই ফলে আমাদেরকে কিন্তু এখন ব্রেক জার্নি করে যেতে হচ্ছে আলিপুরদুয়ারে। এখন আমরা এনবিএসটিসির বাসে আছি, যেটা দিনহাটা থেকে কোচবিহার পর্যন্ত যায়। এখন আবার কোচবিহার স্ট্যান্ড থেকে দেখব কোন গাড়ি আলিপুরদুয়ারে যায়। কোচবিহার থেকে আমাদেরকে আবার ব্রেক জার্নি করে যেতে হবে।
আলিপুরদুয়ারে। ঘড়িতে এখন 8:30 আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম আলিপুরদুয়ার শহরে। আর আমরা যে হোটেলে উঠেছি সেটার নাম হচ্ছে এই যে হোটেল মেক মলহার। এই হচ্ছে রিসেপশন, আর এখানে একটা দাদা রয়েছে। নমস্কার, হ্যাঁ, আচ্ছা দাদা, আপনার নামটা? শুভঙ্কর বৈদ্য। শুভঙ্কর। ও আচ্ছা, আপনাদের হোটেলে কীরকম কী কী মানে ক্যাটাগরি রুম রয়েছে একটু একটু বলে দিন। আমাদের এসি আছে, নন এসি আছে। হ্যাঁ আর এসি আমি রেন্টটা বলে দিচ্ছি। হ্যাঁ নন এসি হলো সিঙ্গেল 500, ডবল 800। হ্যাঁ। আর এসি রুম আমাদের 1200। ওখানে আবার সিঙ্গেল ডাবল না, সিঙ্গেল ডাবলের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এসি রুম ওরকম নাই। 1200। আর মোবাইল নাম্বারটা একটু নিজের মুখে বলে দাও। 908333 95563। চলুন এবারে আপনাদের রুমটা দেখাই আমাদের। এই হচ্ছে আমাদের রুম। এই দেখুন, এখানে একটা ডবল বেড রয়েছে, একটা টিভি রয়েছে, এখানে একটা ছোট্ট আলমারি রয়েছে, এখানে কম্বল দেওয়া রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে ছোট্ট। তার সাথে এই যে দেখুন, এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে, একটা আবার তোয়ালে রয়েছে, এখানে একটা মস্ত বড় আয়না রয়েছে, আর এখানে আমাদের এক্সট্রা আবার দুটো তোয়ালে দিয়ে গেল। আচ্ছা, ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম। এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আচ্ছা, আমাদের এই রুমটা ভাড়া পড়েছে 800 টাকা, যেহেতু নন এসি রুম। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ছাদে। আর এখান থেকে আলিপুরদুয়ার শহরের একটা ভিউ দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই হচ্ছে আলিপুরদুয়ার শহর। ছাদ থেকে পুরো আলিপুরদুয়ার শহরকে দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। আর ওই যে সামনেই রয়েছে আলিপুরদুয়ার চৌপথি, মানে ক্লক টাওয়ার। ওই যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে সামনেই। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আর আমরা আলিপুরদুয়ারে যে হোটেলে উঠেছি সেটা হচ্ছে এই যে হোটেল মেক মলহার। এই হোটেলটাতে আছি আমরা ফার্স্ট ফ্লোরে, আর ওই যে ক্লক টাওয়ার কাছেই। এই হচ্ছে সামনেই আলিপুরদুয়ারের প্রাণকেন্দ্র এবং চৌপথি ক্লক টাওয়ার। আমরা যে রাস্তায় হোটেল নিয়েছি, এই যে রাস্তাটি, এই রাস্তা ধরেই আমরা আগামীকাল যাব বক্সা জয়ন্তীতে। মানে এই রাস্তাটা বক্সা জয়ন্তীর দিকে চলে গেছে। ওই রাস্তাটি গেছে ধূপগুড়ি, ফালাকাটা এবং শিলিগুড়ির দিকে, আর এই দিকে চলে গেছে আসাম, গুয়াহাটির দিকে এই রাস্তাটা। আর এই দিকেই হবে হচ্ছে বক্সা জয়ন্তী, এই দিকে। বক্সা জয়ন্তীর রোড ধরে কিন্তু ভুটানেও যাওয়া যায়, জয়গাঁও হয়ে ফুনসিলিং দিয়ে। তো অবশ্যই আমরা চেষ্টা করব কোনো এক সময়ে ভুটানে যাওয়ার। আর বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ারের যে শহরগুলোতে যেখানে রাস্তাগুলো অ্যাকচুয়ালি মিলিত হয়, সেই জায়গাগুলোকে বলা হয় চৌপথি। আমাদের ওইদিকে যেমন চৌরাস্তা বলে, যেমন ইটাহারে রয়েছে চৌরাস্তা, ঠিক তেমনি কিন্তু এইদিকে চৌপথি বলা হয়। আর আলিপুরদুয়ারে যে নদীটি গেছে সেটা হচ্ছে কালজানি নদী। এদিকেই রয়েছে, পাশেই রয়েছে কালজানি নদী। গতকাল রাত্রে আমরা দেখেছিলাম কালজানি নদীটি। তো এখন আমরা যাচ্ছি আলিপুরদুয়ার বাস স্ট্যান্ডে। আচ্ছা, আলিপুরদুয়ারের ফুটপাথগুলো কিন্তু দারুণ সুন্দর, হাঁটার জন্য যথেষ্ট স্পেস রয়েছে। তার সাথে ছোট ছোট ওই যে গাছ লাগানো রয়েছে ফুটপাথে। এখনও কিন্তু বেশিরভাগ দোকান খোলেনি আলিপুরদুয়ারে। এই যে সামনেই আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড। চলুন একটু ভেতরে যাই বাস স্ট্যান্ডের। এই হচ্ছে আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড। দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো একটি বাস স্ট্যান্ড। এই যে টিনগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে।
বাস স্ট্যান্ডটা কিন্তু ঠিক মতন মেনটেন নেই। এই যে এখন এখানে জল জমে রয়েছে, আর অনেকটাই কিন্তু পুরনো বাস স্ট্যান্ডটা। তবে আমার দেখা এখনও সেরা বাস স্ট্যান্ড হলো গঙ্গারামপুরের বাস স্ট্যান্ডটা। সেটার মানে আলাদাই লেভেলে মেনটেন করেছে সেই বাস স্ট্যান্ডটিকে। এই যে আলিপুরদুয়ার টু জয়গাঁও, মানে ভুটানে যেতে হলে এই বাসে করেই কিন্তু আপনারা যেতে পারবেন। জয়গাঁও দিয়েই ভুটানে যাওয়া যায়। তাছাড়া এই যে ফালাকাটা, সোনাপুর, হাসিমারা। তবে ভুটান যাওয়ার আমার কিন্তু খুব ইচ্ছে রয়েছে, সেটা খুব শীঘ্রই আমি চেষ্টা করব ভুটানে যাওয়ার। আমরা বাস স্ট্যান্ড থেকে এবার আবার ফিরে যাচ্ছি চৌপথিতে, মানে যেখানে ক্লক টাওয়ারটা রয়েছে। এই আলিপুরদুয়ারের যে বিখ্যাত হোটেল এবং ধাবা রয়েছে পাগলা বাবা রেস্টুরেন্ট, সেখানেই যাব খেতে। যদি হয়ে থাকে তাহলে এখন আমরা খাওয়াটা সেরে নেব, কারণ আমরা যদি এখান থেকে একবার বেরিয়ে যাই, মানে সিকিয়া, ঝোড়া এবং মা প্যারাডাইস ওয়ার্ল্ডে যদি একবার যাই, তাহলে কিন্তু পুরো দিনটাই ওদিকেই শেষ হয়ে যাবে, এই দিকে আর আসতে পারবো না। আচ্ছা, আমরা এসেছিলাম পাগলা বাবা হোটেলে। এখানে এখনও রান্নাবান্না হয়নি, তাই আমরা এখানে সময় নষ্ট করব না। আমরা বাকি জায়গাগুলো এখন ঘুরবো। আপাতত অন্য কোথাও খেয়ে নেব, সন্ধেবেলা এখানে আসবো খেতে। আর এখন আমরা এখান থেকে চলে যাব আলিপুরদুয়ার জংশনে। আর এখন আমরা টোটো নিয়ে যাচ্ছি আলিপুরদুয়ার জংশনে। ওখানে একটা ওই ফুট ব্রিজ রয়েছে, তো ওখানে একটু উঠে দেখব পাহাড় দেখা যায় কিনা, ভুটানের পাহাড়গুলো। যে আলিপুরদুয়ার স্টেট বাস স্ট্যান্ডটা। পৌঁছে গেলাম আলিপুরদুয়ার জংশনে। আলিপুরদুয়ারে বেশ কয়েকটি রেলওয়ে স্টেশন রয়েছে, তার মধ্যে হলো নিউ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার কোর্ট এবং আলিপুরদুয়ার কলেজ হল্ট। তার মধ্যে আমরা এসেছি আলিপুরদুয়ার জংশনে, তার কারণ হলো এখানে রয়েছে এই যে এইরকম একটি ওয়াকিং ফ্লাইওভার। এই দেখুন, জংশনের উপর দিয়ে একটি ওয়াকিং ফ্লাইওভার রয়েছে, যেখান থেকে দেখা যায় খুব সুন্দর একটা ভিউ। যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এখান থেকে পাহাড়েরও ভিউ পাওয়া যায়। এই হচ্ছে আলিপুরদুয়ার জংশন, এই দেখুন। তবে অতটাও ওয়েদার ক্লিয়ার নেই যতটা প্রয়োজন, মানে পাহাড় দেখতে হলে। আমি শুনেছি এখান থেকে নাকি পাহাড়ের ভিউ পাওয়া যায়। এই যে একটি ট্রেন ঢুকছে এখন আলিপুরদুয়ার জংশনে। এই যে এখন ট্রেন ঢুকছে আলিপুরদুয়ার জংশনে, কামাখ্যা আনন্দ বিহার। আর এখান থেকে এই রকম ভিউ আলিপুরদুয়ার জংশনের, দেখুন। আগে কিন্তু এইরকম প্রাচীর দেওয়া ছিল না, পুরোটাই খোলাখুলি ছিল, এখন পুরোটাই কিন্তু প্রাচীর দেওয়া হয়েছে এখন। আর যারা আলিপুরদুয়ার থেকে দেখছেন, একটু কমেন্ট বক্সে জানান তো এখান থেকে কি পাহাড়ের ভিউ পাওয়া যায়। আর সামনে দেখুন কি সুন্দর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, দারুণ লাগছে এখান থেকে। তবে আজকে পাহাড়ের ভিউ না পেলেও আমরা কিন্তু আগামীকাল পাহাড়ের ভিউ পাবো, কারণ আগামীকাল আমরা একেবারে পাহাড়ের কাছে চলে যাব জয়ন্তীতে। সেখানে কাছেই রয়েছে ভুটানের সেই পাহাড়গুলো। আর আমার কিন্তু খুব ইচ্ছে রয়েছে ভুটানে যাওয়ার, বিশেষ করে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার ইচ্ছে রয়েছে। তো কারা কারা চান যে আমি তাড়াতাড়ি, মানে খুব শীঘ্রই ভুটানের প্ল্যান করি, একটু কমেন্ট বক্সে জানান। ভিডিওটিকে একটু লাইক, কমেন্ট
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি ভুটানে। এবার আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে রওনা দেবো আলিপুরদুয়ারের সেই বিখ্যাত সিকিয়াঝরায়, যাকে অনেকেই বলে থাকেন উত্তরবঙ্গের অ্যামাজন, কেউ আবার ডুয়ার্সের অ্যামাজনও বলে থাকেন। এখান থেকে ডিস্টেন্স প্রায় 10 থেকে 12 কিলোমিটার এই আলিপুরদুয়ার জংশন থেকে। এই হচ্ছে আলিপুরদুয়ার জংশন, এই যে যেটা ওয়াকিং ফ্লাইওভার রয়েছে সেটা রয়েছে ওই দিকে। আলিপুরদুয়ার জংশনের পাশেই পেয়ে গেলাম একটা হোটেল, উর্বশী হোটেল। এখানে আমরা ঢুকে বললাম লাঞ্চ করতে। এখানে আমরা নিয়েছি রুই মাছ, আপাতত বলছে রুই মাছ রয়েছে, তাছাড়া মাটন রয়েছে। আর মাটন তো আমি খাই না, তাই রুই মাছটাই নিলাম। তার সাথে দিয়েছে ডাল, এখানে একটা আলু সোয়াবিনের সবজি, এখানে আলু এবং করলার একটা ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে আর কিছু স্যালাড রয়েছে। আমি কিন্তু একদমই আশা রাখিনি এই হোটেলের ওপর, কিন্তু আলু সোয়াবিনের সবজিটা কিন্তু বেশ ভালো হয়েছে। মাছটাও ফ্রেশ আছে। আমরা দুপুরে লাঞ্চ করে আলিপুরদুয়ার জংশন থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। এখন আগে যাব সিকিয়াঝরায়, সিকিয়াঝরা ঘুরে সেখান থেকে চলে যাব আলিপুরদুয়ারের সেই বিখ্যাত গ্লাস টাওয়ার যেখানে রয়েছে মা প্যারাডাইস ওয়ার্ল্ড পার্ক, সেইখানে চলে যাব। আচ্ছা, চায়ের বাগান। এই যে আমরা মেন রোড ধরে বাঁ দিকে ডান দিকে নিলাম, আর এখন দেখুন ওই চা বাগান শুরু হয়ে গেছে। এই জায়গাটা রয়েছে মাঝের ডাবরি এলাকায়। এই দেখুন চা বাগান। হ্যাঁ, দাদা বলছে এখানে নাকি একটা পুজো হয়, হনুমান পূজা, সেই সময় নাকি এই জায়গাটা খুব ভিড় থাকে। এই রাস্তা দিয়ে নাকি ঢোকা যায় না। টি ফ্যাক্টরি, এই যে টি ফ্যাক্টরি, এই দেখুন চা পাতার ফ্যাক্টরি। তো বিট্টুদা যেটা বললো, এই হচ্ছে সেই মন্দির, হনুমান মন্দির, যেখানে পুজোর সময় প্রচুর ভিড় হয় এই জায়গাটায়। ওই যে জলে কয়েকটা বাচ্চা স্নান করছে, কি আনন্দ করছে তারা, দেখুন সবাই দৌড়ে দৌড়ে খেলছে, ঝাঁপাচ্ছে জলে। ওদেরকে দেখে মনে পড়ে গেল সেই ছোট্টবেলাকার কথা, আমরাও এরকম স্নান করতাম। তবে আমাদের ওখানে তো নদী নেই, আমরা পুকুরে স্নান করতাম আর কি। আর পুকুরে নামলে তো ঘন্টাখানেকের আগে কোনো কথাই নেই, যেমন ঘন্টাখানেক সুমন রয়েছে, তো আমাদের ঘন্টাখানেক স্নান হতো। আমরা এখন যাচ্ছি চা বাগানের মাঝখান দিয়ে, একটা সরু রাস্তা গেছে চা বাগানের মাঝখান দিয়ে। যত এগিয়ে যাচ্ছি এই পথের সৌন্দর্য যেন ততই মন রাগিয়ে দিচ্ছে। অপূর্ব সুন্দর রাস্তাটা, অপূর্ব সুন্দর। দুই দিকেই চা বাগান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এক কথায় অনবদ্য রাস্তাটা। কি সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। বিট্টুদা বলছে এই চা বাগানে নাকি অনেক জীবজন্তু আসে মাঝে মধ্যেই, মানে সেটা লাখের উপর ডিপেন্ড করে, মানে ময়ূর থেকে শুরু করে হরিণ, হরিণ দেখা যায় তো নাকি বিট্টুদা? হরিণ দেখা যায়, আর অনেক রকম জীবজন্তু কিন্তু এখানে চলে আসে। সিকিয়াঝরা যাওয়ার পথে এই যে এটা হচ্ছে নোনাই নদী, দেখুন কি দিগন্ত বিস্তৃত একটি জায়গা, দারুণ লাগছে জায়গাটা।
তবে এই জায়গাটি আমাদের দিকে হলে এতক্ষণে নিশ্চয়ই মিনি পেহেলগাম বলে ভাইরাল করে দিত। এই যে তারগুলো রয়েছে এগুলাতে কিন্তু কারেন্ট দেওয়া হয়, তবে দিনের বেলায় দেওয়া হয় না, বিশেষ করে রাতের বেলায় আর কি, সন্ধে 6টা 6:30টার দিকে হবে সম্ভবত। জঙ্গল থেকে যাতে কোনো হাতি এসে এই পারে কোনো ক্ষতি না করতে পারে সেই কারণে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। আর ওই পারে দেখুন কি গভীর জঙ্গল, আলাদা এই জায়গাগুলো এইদিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিকিয়াঝরাতে। এই দেখুন, এই হচ্ছে সিকিয়াঝরা। এখানে টিকিট কাউন্টার, এখানে গাড়ি রাখার জন্য পার্কিং রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। বড়দের হচ্ছে 20 টাকা করে, 5 বছরের নিচে হলে 10 টাকা। গেট দিয়ে প্রথমে ঢুকেই এইরকম এইদিকে একটা পার্ক তৈরি করা আছে, যেখানে খুব সুন্দর গার্ডেন তৈরি করা আছে। দেখুন এই যে ফুলগুলো দেখুন, গোলাপ ফুল। এই গোলাপ ফুলটা কিন্তু আমার দারুণ লাগছে। এই যে এটা, আর এই দিকে একটা ছোট্ট হেঁটে যাওয়ার জন্য ব্রিজ করা রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। আর এই দিকে দেখুন, ওয়াও, এখানে একটা ওয়াটারফল সৃষ্টি করা হয়েছে। আর ওই জায়গাটায় লেখা আছে আই লাভ সিকিয়াঝরা। দারুণ সুন্দর। এই ওয়াটারফলের এই পারে রয়েছে দেখুন একেবারে এই ঘন জঙ্গল দেখুন। আর এই গরমের দিনে কিন্তু দারুণ শান্তি লাগছে এই জঙ্গলে এসে। খুব সুন্দর হাওয়া আসছে সামনে থেকে। প্রত্যেক দিন এই সিকিয়াঝরা পার্কটি খোলে সকাল 10টার সময় এবং বন্ধ হয় বিকেল 5টার দিকে। তবে বোটিং করতে হলে কিন্তু 3টের আগেই আসতে হবে, নাহলে বোটিং করতে পারবেন না। আর সিকিয়াঝরায় আসলে বোট রাইড না করলে কিন্তু আসল এক্সপিরিয়েন্সটা পাবেন না। সিকিয়াঝরা নদী হলো বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে বয়ে চলা একটি আঁকাবাঁকা নদী। এখানে যদি আপনাদের লাক ভালো থাকে তাহলে কিন্তু অনেক বন্যজন্তুরও দেখা পেতে পারেন, যেমন বন্য হাতি, চিতল হরিণ, অজগর, এমনকি চিতাবাঘেরও দেখা পেতে পারেন যদি লাক ভালো থাকে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি বোট রাইড করতে। এখানে লেখা রয়েছে আই লাভ সিকিয়াঝরা। আর এই হলো সেই বোট, যে বোটে করে আমরা এখন এই জঙ্গলের চলে যাব। এই গভীর জঙ্গলে এখন যাব আমরা বোট রাইড করতে। চলুন এবার যাই অ্যামাজন অভিযানে। না, দেবদার অ্যামাজন অভিযান নয়, ট্যুর উইথ রঘুর অ্যামাজন অভিযান। আমরা উঠে পড়লাম বোটে। যে দুলছে বোটটা, বাপরে। বসে পড়েছি সামনে। আর যে কারেন্টের তারগুলোর কথা বলছিলাম, এই তারগুলো দেওয়া রয়েছে। তবে এখন কিন্তু কারেন্ট দেওয়া নেই। এই সন্ধ্যের দিকে কারেন্ট দেওয়া হয় এই তারগুলোতে, 6টা থেকে 6:30টার দিকে, যাতে কোনো হাতি ওই জঙ্গল থেকে এপারে আসতে না পারে। এই যে এই তারগুলো, এগুলাতেই কিন্তু সন্ধ্যেবেলায় কারেন্ট দেওয়া হয়। শুরু হয়ে গেল আমাদের বোট জার্নি। বোট চলা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।
জঙ্গলে, দুই দিকে ঘন জঙ্গল, অপেক্ষায় আছি যদি কোনো জীবজন্তুর দেখা পাওয়া যায়। সকলের চোখ দুপাশের জঙ্গলের দিকে, বন্য জীবজন্তু দেখার অপেক্ষায় সকলেই। তবে বাকি সবাই জীবজন্তু দেখার অপেক্ষায় থাকলেও আমি মনোযোগ দিয়ে উপভোগ করছিলাম দুপাশের এই ঘন জঙ্গলকে। ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে থাকলাম আরও গভীর জঙ্গলে। সিকিয়াঝোড়ার এই ঘন জঙ্গল দেখে সত্যিই আমি হতবাক। আমরা যে এখন উত্তরবঙ্গে আছি সেটা যেন বিশ্বাসই হচ্ছে না। অ্যামাজনের জঙ্গলে যেতে পারবো কিনা জানি না, তবে এই মুহূর্তে এটাই আমার কাছে অ্যামাজনের জঙ্গল। বোট রাইডের যে 60 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম সেটা এই পর্যন্তই আসবে, আর আরও গভীর জঙ্গলে যেতে হলে আরও এক্সট্রা 20 টাকা করে দিতে হবে। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আরও গভীর জঙ্গলে যাব 20 টাকা করে এক্সট্রা দিয়ে। আর এই যেখানে লেখা রয়েছে আমরা গভীর জঙ্গলে এবং হাতের ছবি দেওয়া রয়েছে। যত এগোতে থাকলাম লক্ষ্য করলাম এদিকের জঙ্গল যেন আরও গভীর। এই দেখুন প্রজাপতি আমার আঙ্গুলে, এই দেখুন প্রজাপতি আমার আঙ্গুলে। তবে হাতে প্রজাপতি বসলেও বিয়ে করার প্ল্যান কিন্তু আপাতত নেই। দুটো পাখি দেখা যাচ্ছে ওই যে সামনে জলের মধ্যে, দেখুন। দুর্দান্ত একটা বোট রাইড হলো, কিন্তু আমরা সেই রকম কোনো জীবজন্তুর দেখা পেলাম না। তবে যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু এই বোট রাইডে দারুণ মজা পাবেন, দারুণ। জীবজন্তুর দেখা না পেলেও কিন্তু আমার দারুণ লেগেছে বোট রাইডটা। কিছু পাখি দেখতে পেলাম আর বিভিন্ন ধরনের প্রজাপতি। সিকিয়াঝোড়া থেকে এখন আমরা রওনা দিলাম মা প্যারাডাইস ওয়ার্ল্ডে, যেখানে রয়েছে ভারতের দ্বিতীয় উচ্চতম গ্লাস টাওয়ার, যেটা 98 ফিট রয়েছে উচ্চতা। সেখানেও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।
প্যারাডাইস ওয়ার্ল্ডে যাওয়ার পথে দুপাশের সৌন্দর্য বেশ চমৎকার, একেবারে সবুজে ভরা গ্রামীণ জনপদ। আচ্ছা, আমরা যে নদীটা দেখেছিলাম সিকিয়াঝরায়, এটাও কিন্তু ওই সেই নদীটাই, নোনাই নদী, নোনাই। সত্যি বাবা না থাকলে না একটা আলাদাই প্রেশার থাকে, সম্পূর্ণ ফ্যামিলির দায়িত্বটা থাকে নিজের উপর, আর বাবা থাকলে কিন্তু সব বাবাই সামলে নেয়। বাবা থাকলে বলতে কি নিজের স্বপ্নের পিছিয়ে দৌড়াতে পারো, হ্যাঁ, যেমনটা আপাতত আমি পারছি। হ্যাঁ, ঘোরা খুব ভালো। তাছাড়া এই ঘুরে বেড়ানোর মাঝখানে আমি একটা মানে নতুন করে বাঁচার এনার্জি পাই আর কি, নতুন করে বেঁচে থাকার যে একটা মোটিভেশন থাকে না, ওটা পাই আর কি। এই যে এখানে বর্তমানে কর্মরত কোনো ভারতীয় সৈনিকদের পার্কে পুরোটা ফ্রি। দেখুন এখানে কিন্তু প্যাকেজ সিস্টেম রয়েছে, আপনারা সম্পূর্ণ অ্যাক্টিভিটিগুলো নিতে পারেন। আমরা শুধু নিলাম এই যে গ্লাস টাওয়ার, 200 টাকা আর 50 টাকা বলছে, ওটা রিটার্ন দিবে পরে অবশ্য। আমরা পৌঁছে গেলাম মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। এই হচ্ছে মা প্যারাডাইস ওয়ার্ল্ড, আর এইখানে রয়েছে টিকিট কাউন্টার, এইদিকে হচ্ছে পার্কিং জোন। তার সাথে যেটা আপনাদের দেখালাম, এখানে ভারতীয় সেনাদের জন্য কিন্তু ফ্রি, তবে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে। তার সাথে 80% উপরে যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে সেই কাগজপত্র দেখিয়ে এখানে টোটালি ফ্রি এই পার্কে এন্ট্রি। আচ্ছা, এই যে ডবল ডেকার বাস রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিউজিয়াম, অ্যান্টিক মিউজিয়াম। এইদিকে রয়েছে রেস্টুরেন্ট, আর এটাই সম্ভবত হবে ওই 12D যেটা থিয়েটার রয়েছে, 10 মিনিটের শো হয়। এই মা প্যারাডাইস ওয়ার্ল্ড পার্কটি খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কিন্তু আলাদা আলাদা টাইমিং রয়েছে। গ্লাস টাওয়ার খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত মনে হয় আর কি। এই যে স্নো ওয়ার্ল্ড, এখানে ভেতরে কিন্তু স্নো ওয়ার্ল্ড রয়েছে, আপনারা বরফে খেলতে চাইলে এখানে ঢুকতে পারেন, তবে এক্সট্রা টিকিট কাটতে হবে এখানে ঢোকার জন্য। ওই যে দেখা যাচ্ছে গ্লাস টাওয়ার, ওইখানে আমরা উপরে উঠবো একদম। এখানে বিভিন্ন ধরনের ক্লাইম্বিংয়ের প্যাটার্ন রয়েছে, দেখুন বিভিন্ন ধরনের রয়েছে। সামনে দেখুন কি করছে, দেখুন পার্কের ভেতরেই কিন্তু অনেক রকম পাখি রয়েছে। পাখিগুলোকে ছবির মতো লাগছে, ছবির মতো। কি খাওয়াচ্ছিস? গাজর খাওয়াচ্ছিস? দেখুন কি সুন্দর গাজর খাচ্ছে খরগোশগুলো। এই পার্কের ভেতরে এত অ্যাক্টিভিটিস রয়েছে এবং এন্টারটেইনমেন্টের জন্য জিনিস রয়েছে যে এখানে একটা পুরো দিন কাটিয়ে দেওয়া যায়। এই হচ্ছে গ্লাস টাওয়ার, এটার উচ্চতা নাকি 98 ফিট, আর এটা হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম গ্লাস টাওয়ার। প্রথমটি রয়েছে ভারতের গুজরাটের আহমেদাবাদে। তো আমরা এইবারে উঠবো এই গ্লাস টাওয়ারে, ওই যে উঁচুতে। তো ফাইনালি উঠছি গ্লাস টাওয়ারে, অনেকটা উঁচুতে উঠতে হবে। দেখুন গ্লাস টাওয়ার থেকে পুরো মা প্যারাডাইস ওয়ার্ল্ডের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে।
তো ফাইনালি উঠে গেছি ভারতের দ্বিতীয় উচ্চতম গ্লাস টাওয়ার, এই মা প্যারাডাইস ওয়ার্ল্ডের গ্লাস টাওয়ার। এটার উচ্চতা হচ্ছে 98 ফিট। একটু একটু করে কিন্তু দুলছে, আর এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এখান থেকে আপনারা ডুয়ার্সের সেই বিস্তীর্ণ বনভূমি, ভুটান এবং বক্সা জয়ন্তীর পাহাড়ের সেই প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারেন। দেখুন কি অসাধারণ এবং অপূর্ব সুন্দর জায়গাটি। পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এইদিকে খোলা মাঠ, আর এইদিকে পুরো কিন্তু বনভূমি। দেখুন দূর দূরান্ত পর্যন্ত কিন্তু বনভূমি দেখা যাচ্ছে। গ্লাস টাওয়ারের উপরে রয়েছে একটা আবার 360 ডিগ্রি ক্যামেরা। এই যে দেখুন নিচে দেখুন, নিচে দেখুন পুরো দেখা যাচ্ছে, নিচে টোটালটাই কিন্তু গ্লাস। একটু একটু করে ভয় লাগছে আর কি, মানে নিচে তাকালে, যখন নিচে তাকাচ্ছি তখন একটু ভয় লাগছে, বাট যখন উপরে দেখছি মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে। এখানে দূরবীন রয়েছে, এখান থেকে আপনারা দূরের ওই পাহাড়গুলো দেখতে পারেন। নিচের মেঘগুলো না থাকলে এখান থেকে সত্যিই পাহাড় দেখা যেত। দেখুন সামনেই দেখা যাচ্ছে সুইমিং পুল। মা প্যারাডাইস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আলিপুরদুয়ার ইউনিভার্সিটির দিকে। তবে গ্লাস টাওয়ারে কিন্তু দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে ঘুরছিলাম বিট্টুদার সাথে, বিট্টুদার টোটোতেই চড়েই সেই আলিপুরদুয়ার জংশন থেকে শুরু করে সিকিয়াঝোড়া এবং মা প্যারাডাইস ওয়ার্ল্ড, এবং সেখান থেকে আমাদের পৌঁছে দিল আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। এই দেখুন, এই হচ্ছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটির মেইন গেট। আমার নাম হলো বিট্টু। আচ্ছা, কেউ যদি আমাদের মতো রিজার্ভ করতে চায়, মানে সম্পূর্ণ আলিপুরদুয়ার ঘুরে দেখতে চায়, হ্যাঁ সেরকমও কি করাবে? হ্যাঁ হ্যাঁ সব। কিরকম কি ভাড়া নেবে একটু আইডিয়া? আমাদের দেখেন, যদি রিজার্ভের কথা বলেন, আমরা পুরো আলিপুরদুয়ার যা আছে A to Z ঘুরিয়ে দিব। হ্যাঁ। ওটা আমাদের 1500, 1600, 1700 এরকম পড়ে। আর এমনি আমাদের আলিপুরদুয়ার তোমার রাজাভাতখা থেকে শুরু করে এগুলো সব ইসে ঘুরিয়ে দিব। ওটা কমসে কম আমাদের 1700 এরকম পড়ে। আপনার মোবাইল নাম্বারটা হলো হচ্ছে 7047186528। এই হচ্ছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এই আলিপুরদুয়ার ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকেই রয়েছে ওই যে প্যারাডে গ্রাউন্ড। বেশ বড় একটি মাঠ রয়েছে এখানে, অনেক বড় মাঠ। প্রত্যেক বছর এই মাঠেই আয়োজিত হয় আলিপুরদুয়ারের সেই বিখ্যাত বিশ্ব ডুয়ার্স উৎসব। এই মেলাটি হয়ে থাকে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুর দিকে। 10 থেকে 15 দিন ধরে চলে মেলাটি। মেলা চলাকালীন স্থানীয় এবং স্বনামধন্য শিল্পীদের নিয়ে নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক দিন মেলার সময়। এই বিশ্ব ডুয়ার্স উৎসবে অলরেডি বেশ বড় বড় স্বনামধন্য গায়ক কিন্তু এখানে এসেছেন। যেমন 2019-এ এসেছিলেন হিমেশ রেশমিয়া, 2023-এ এসেছিলেন মিক্কা সিং, এছাড়াও জাভেদ আলী, অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন এবং অভিজিৎ ভট্টাচার্য, নচিকেতা সহ আরও অন্যান্য বিখ্যাত শিল্পীরা কিন্তু অলরেডি এই উৎসবে এসেছেন। এই ডুয়ার্স উৎসবের মূল লক্ষ্য হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিল্পকলা, হস্তশিল্প এবং উত্তর পূর্ব ভারতের সংস্কৃতিকে পুরো বিশ্বের দরবারে তুলে ধরা। আর ডুয়ার্স কন্যার ঠিক সামনেই রয়েছে ভারত মায়ের সেই বীর সন্তান। দেখুন, চীন ভারত যুদ্ধে লাদাখে নিহত হয়েছেন বীর শহীদ বিপুল রায়ের একটি প্রতিমূর্তি। দেখুন, এই হচ্ছে আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা। এই
হচ্ছে জেলা দায়রা ও ফৌজদারি আদালত। এটা এই হচ্ছে আলিপুরদুয়ারের কোর্ট। দেখুন এটার একটু বিশালতাটা দেখুন আপনারা, কত বড়, একেবারে জাঁকজমক লাগছে। আমরা ডুয়ার্স কন্যা থেকে বেরিয়ে আসলাম আর এখন এসে পৌঁছালাম আলিপুরদুয়ার বিশ্ব বাংলায়। আর দেখুন এখন একটা ব্যান্ড পার্টি যাচ্ছে, তবে এই রকম ব্যান্ড পার্টির আওয়াজ শুনলে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি জাগে। আর এই হচ্ছে আলিপুরদুয়ারের বিশ্ব বাংলা গেট। তো আমরা এখন এখান থেকে ফিরে যাব সেই চৌপথিতে, আর সেখান থেকে আমরা হোটেলে চলে যাব। এখন কিছুটা সময় হোটেলে কাটাবো, আবার সন্ধেবেলায় বের হবো। আমরা সেই বিকেল 4:30 দিকে হোটেলে ফিরে এসেছিলাম এবং জমিয়ে একটা ঘুম দিলাম। আর আলিপুরদুয়ারে কিন্তু আমি ইচ্ছে করেই কম স্পট রেখেছি, তার কারণ হচ্ছে আমরা আগামীকাল সকাল 6টার সময় এখান থেকে বেরিয়ে চলে যাব বক্সা জয়ন্তীতে। আর সেখানে বক্সা ফোর্ট এবং লেক চাখাতে ট্রেকিং করতে হয় অনেকটাই, প্রায় 4 কিলোমিটারের মতো ট্রেকিং করতে হয়। সেই জন্য আজকে একটু যাতে রেস্ট করতে পারি, সেই জন্য আমি ইচ্ছে করে আলিপুরদুয়ারে কম স্পট রেখেছিলাম যাতে বিকেলেই শেষ হয়ে যায়। তো তখন তো আমাদের সেই পাগলা বাবা হোটেলে খাওয়া হয়নি, সেই জন্য আমরা এখন যাচ্ছি সেই পাগলা বাবা হোটেলে ডিনার করতে। তখন বিট্টুদার ব্যাপারে একটা কথা বলতে ভুলে গেছিলাম। বিট্টুদা কিন্তু আমাকে ইনভাইট করেছে তার বাড়িতে, এরপরে যদি আমি আলিপুরদুয়ারে শহরে আসি। তো বলেছে সে নাকি আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে এবং বলেছে আমাকে হোটেলে থাকতে হবে না, তার বাড়িতেই থাকতে হবে। এই হচ্ছে রাতের আলিপুরদুয়ার শহর, এই হচ্ছে আলিপুরদুয়ার চৌপথি। এই হচ্ছে পাগলা বাবা হোটেল অ্যান্ড ধাবা। চলে এসেছে আমাদের চিকেন থালি, আর এখানে কিন্তু সম্পূর্ণ কাঁসার থালায় পরিবেশন করা হয় প্রতিবারের মতো। প্রথমে ডাল দিয়ে শুরু করি। অনেকদিন পর এরকম ডাল পেলাম যেখানে মিষ্টির বেশি পরিমাণ নেই, তাছাড়া লবণের পরিমাণও বেশি নেই এবং ঝালের পরিমাণও বেশি নেই। আপাতত লাগবে না, আর ডাল নিয়ে আসা আমাদের। এই আলুর সবজিটাও কিন্তু দারুণ টেস্টি আছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। চিকেন থেকে লোভ সামলাতে পারছি না, বাকি সব থাক, আগে চিকেনে আসা যাক। আগে চিকেনের ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখি। এই আহা, টেস্টটা আলাদাই লেভেলে লাগছে। এবারে চিকেনের পিস দিয়ে ট্রাই করি। এই দেখুন, এইরকম পিসগুলো আমার দারুণ লাগে, খেয়ে দেখা যাক। দারুণ, চিকেনের পিসটাও দারুণ। ডিনার করে আমরা ফিরে এলাম হোটেলে। আচ্ছা, পাগলা বাবা হোটেলে আমাদের বিল হয়েছিল 200 টাকা করে, 400 টাকা যেহেতু চিকেন কারি নিয়েছিলাম। আর এক্সট্রা রাইসের কিন্তু সেখানে দাম নেওয়া হয় না। এখন তাড়াতাড়ি আমাদেরকে ঘুমোতে হবে, কাল সকালে 6টার দিকে আমরা রওনা দেব বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। তো আলিপুরদুয়ারের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর তার সাথে ইউটিউবে একটা নতুন ফিচার এসেছে হাইপ নামে, সেটাতে ক্লিক করবেন।